হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা চলে এসেছি সবুজ পাহাড় আর নীল জলের শহর রাঙামাটিতে। ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক আর পাহাড়ি সংস্কৃতির এক অনন্য মিশ্রণে ভরপুর এই ভ্রমণে থাকছে অনেক মজা, গল্প আর অ্যাডভেঞ্চার। একদিকে প্রাকৃতিক সৌন্দর্যে যেমন মন ভরে গেছে, অন্যদিকে রিসর্টের অভিজ্ঞতা আমাদের একটু হতাশ করেছে। সব মিলিয়ে এটা একটা মিশ্র অভিজ্ঞতা। চলুন শুরু করি আমাদের রাঙামাটি ভ্রমণ। বান্দরবানের ইকোসেন্স রিসোর্ট থেকে চেক আউট করে আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা। বান্দরবান থেকে রাঙামাটিতে যাবার দুটি পথ আছে। একটি হচ্ছে চিটাগাং হয়ে আপনারা রাঙামাটি চলে যেতে পারেন বান্দরবান থেকে, আরেকটি হচ্ছে বান্দরবান থেকে আপনারা লোকাল হিল সাইড রোডগুলো দিয়ে আপনারা চলে যেতে পারেন রাঙামাটিতে। যদিও এটা রেকমেন্ডেড না, কারণ এই রাস্তাটা খুব একটা সেফ না। আমরা তারপরেও এই রাস্তাটা ধরেছিলাম, কারণ তখন আমাদের কাছে খুব বেশি ইনফরমেশন ছিল না। আলহামদুলিল্লাহ রাস্তায় আমাদের কোনো প্রবলেম হয়নি। বাট আমাদের এই পাহাড়ি রাস্তাটার জার্নিটা ছিল অসাধারণ। এখানে যেই ছবিগুলো দেখছেন, এই ছবিগুলো দেখে আমরা নীলাঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসর্টে বুকিং করি, কিন্তু রুমে ঢোকার পরে আমরা খুবই হতাশ হয়েছিলাম। সুইমিং পুলটা ছিল খুবই নোংরা এবং সেখানে ব্যবহারের অযোগ্য ছিল। আর রুমগুলোতে ঢুকলে মনে হবে যে পুরানো কোনো বোটের ডেকে আপনি বসে আছেন। আমরা এতটাই ডিসঅ্যাপয়েন্টেড যে আমরা রুমের আর কোনো রিভিউ করি, আর তাই আমরা সেকেন্ড ডেতে বোটে করে লেকে করে ঘুরতে বের হই। ও, এখানে রেস্ট নেওয়ারও ইয়ে আছে না? ওয়াও, এটা নাইস। কাপ্তাই লেকের জলরাশি সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে। ইঞ্জিনের প্রচণ্ড শব্দ হলেও মন্দ লাগছিল না। এই সেই বিখ্যাত রাঙামাটির ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত সেতু রাঙামাটির সব থেকে পরিচিত প্রতীক। কাপ্তাই লেকের ওপর নির্মিত এই সেতু 337 ফুট লম্বা। হাঁটতে হাঁটতে সেতু দুলে ওঠে, আর এটাই হচ্ছে এর বিশেষত্ব। রাঙামাটিতে এসে ঝুলন্ত সেতু এবং ঝুলন্ত সেতুতে দাঁড়িয়ে এর লেকের ভিউ, এটা না দেখলে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যাবে। ঝুলন্ত সেতুর নিচেই নৌকায় বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ফল, বিশেষত আনারস। 35 টাকা করে এক একটি আনারস। প্রচণ্ড সুমিষ্ট ছিল, আমরা নিয়েছিলাম এখান থেকে। ঝুলন্ত সেতু দেখার পরে আমরা চলে যাই রাঙামাটির পলওয়েল পার্ক অ্যান্ড রিসোর্টে। আর এই রিসোর্টে অবস্থিত লাভ পয়েন্ট, যেটা নিয়ে আছে একটি হৃদয় বিদারক ইতিহাস। রাঙামাটির এই লাভ পয়েন্ট শুধু প্রেমের প্রতীক নয়, এটা একটা সত্যিকারের ভালোবাসার গল্পের স্মৃতি। 2014 সালে এক দম্পতি এখানে কাপ্তাই লেকে ডুবে গিয়েছিল, কিন্তু যখন তাদের মৃতদেহ পাওয়া যায় তারা একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। সেই আবেগময় ভালোবাসার সম্মান জানাতে তৈরি হয়েছে এই হৃদয় আকৃতির স্মৃতিস্তম্ভ। আর এরপরই আমরা চলে যাচ্ছি আরেকটু ভেতরে। লাভ পয়েন্টের ঠিক পাশে এখানে বেশ বড় একটা মঞ্চের মতো করা, সম্ভবত এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা যে কোনো ধরনের প্রোগ্রামগুলো এখানে আসলে করা হয়। স্টেজ দেওয়া আছে, বেশ সুন্দর। এখানেও কায়াকিংয়েরও সুব্যবস্থা আছে। কেউ যদি এসে কায়াকিং করতে চান তাহলে এখান থেকে তারা কায়াকিং করে নিতে পারেন। আর আমরা যেহেতু এখানে থাকছি না, বাট আমরা এখান থেকে জাস্ট ট্যুরে বেড়াতে এসেছি, তো এখানে আপনাকে ঢুকতে গেলে পার পার্সন 40 টাকা করে টিকিট কেটে যেতে হবে। এটা কি কায়াকিংয়ে কত করে? দুইজন 100 টাকা। কতক্ষণ? আধা ঘন্টা। জাস্ট এখান থেকে এখানে কায়াকিং করবে আধা ঘন্টায়, 2জন 100 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। বিকেলে এবং বিকেলের পরে পলর রিসোর্টের এই জেটি ঘাটে বসে ছবি তোলা যায়। এখান থেকে লেকের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। পলওয়েলের পার্ক, এখানে ছোট বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড রয়েছে। এই রিসোর্টের ভেতরে একটি মিনি জু আছে, যেখানে আপনারা হরিণ দেখতে পাবেন, এবং হরিণগুলো খুবই সুন্দর, মাশাআল্লাহ। ওদের চোখগুলো খুব মায়াবী অ্যান্ড কিউট। পলওয়েলের ভিউ পয়েন্টের পরে আমরা চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে, আর এই ডেস্টিনেশনটা হচ্ছে একটি মন্দির, নির্বাণনগর বৌদ্ধ মন্দির। নিচে আমাদের কাপ্তাই হ্রদ। কাপ্তাই হ্রদের একদম মাঝের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে 29 থেকে 35 ফুট উচ্চতার সোনালী বুদ্ধ মূর্তি, যার দূর থেকেও চোখে পড়ে। সেপাশে শান্ত বনভূমি, পাহাড়ের নীলিমা ও হ্রদের শান্ত জল, যেখানে পৌঁছানোরই যেন এক অন্যরকম অভিজ্ঞতা। বুদ্ধমূর্তির পেছনে যে দৃশ্যটি দেখা যায়, সেটা যেন প্রকৃতির এক নিঃশব্দ প্রার্থনা।
শান্ত জলরাশি, দূরের সবুজ পাহাড় আর মাঝে মাঝে নীল আকাশ, এক চিরন্তন প্রশান্তির ছবি আঁকে এই দৃশ্যে। এখানে দাঁড়িয়ে মনে হয় জীবনের সব শব্দ থেমে গেছে, শুধু রয়ে গেছে শান্তি, নীরবতা আর প্রকৃতির গভীর একটি আলিঙ্গন। বুদ্ধমূর্তির পাহাড় থেকে নেমেই একদম শেষ পর্যায়ে এসে আমরা একটি বাজার পাই। সেই বাজারের ভেতরে ঢুকি এবং এখানে অনেক ধরনের কাপড় এবং পাহাড়িদের হাতে বোনা কাপড় প্লাস অন্যান্য ব্যাগ বা অন্যান্য যে সামগ্রীগুলো আছে সেগুলো এখানে পাওয়া যায়। এটা কি শাল? শাল বোনা হচ্ছে। আমাদের পরবর্তী গন্তব্য পাহাড়ি আদিবাসী গ্রাম। পাহাড়িদের আদিবাসী গ্রাম। এখানেও পেয়ে যাবেন হাতে তৈরি করা চাদর, কাপড়, শাল ইত্যাদি ইত্যাদি। এই আদিবাসী পাড়ায় বেশ অনেকগুলো দোকান আছে। একদম প্রথমে ঢুকতে আমরা আসলে যেখানে টুরিস্টরা বেশি ঘোরাঘুরি করে সেখান থেকে আমরা আসলে বেডশিট কিনছি। সো সুন্দর সুন্দর খুব ভালো ভালো বেডশিট এখানে পাওয়া যায়। বেডশিট পাওয়া যায়, তারপরে গায়ের শল পাওয়া যায়। হ্যাঁ, গায়ের শল, ব্যাগ, শাড়ি, অনেক কিছু। ডিজাইনটা সেম, আপনার কালারটা ওই এইটার মতোই না ওইটার মতো? ওই যে প্রথম যেটা এটার মতো? দেখালাম এটার মতোই। হ্যাঁ, কালার ভিন্ন। কালারটা একটু ভিন্ন। লাইট কালার করতে। আচ্ছা, আমরা একটু আগে যেটা দেখলাম ওইটা যেন কোনটা? এই যে এটা। হ্যাঁ, ওইটা একটু খুলে দেখান তো। আচ্ছা, খুলে এটা দেখানো আমরা দরকার already নেই। নিয়ে হ্যাঁ, ফেলেছি। নিয়ে ফেলছে। এটা আমাকে একটু দেখি। হ্যাঁ, অবশ্যই। এটা খুবই সুন্দর, এন্ড এটা কিং সাইজ বেডেও পাতা যাবে। হ্যাঁ, খুব সুন্দর কালারটা। ভিডিওতে একটু বেশি ব্লুইশ আসছে, বাট এটা আরেকটু ডার্ক। এই যে খুব সুন্দর। এটা খুবই কি কারণে এই কথাটা বললাম দাদা? পাহাড়ি রাব ভিডিও। পিপি কি খুশি। খুব খুশি, খুব খুশি। আব্বা আয় 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 আয়। আয়া পাহাড়িরা ওদেরকে পেয়ে খুশি আর ও পাহাড়িদেরকে পেয়ে খুশি। অনেক বেলা হয়েছে, এবার খাবারের পালা। আমরা যাচ্ছি জুমঘর, আর সেখানেই আমরা দেখব পাহাড়ি জাদুঘর। এখানে একটু ফ্রেশ হয়ে আমরা খাবারের জন্য বসে পড়ি। জুম করে আজকে আমাদের খাবারের মেনু ভাত, এটা কলার মোচার ভর্তা, কাচকি ফ্রাই, আর হচ্ছে ব্যাম্বো দেশি চিকেনটা। জুমঘর থেকে খাওয়ার পরে কিছুটা পাহাড় বেয়ে ওপরে উঠতেই চোখে পড়বে নানা উপজাতির সতেজ ধাতুর অলংকার, কাঠ কাঁসার তৈরি মূর্তি, পুরানো মুদ্রা আর স্থানীয় বাদ্যযন্ত্র। প্রতিটি টুকরোই বলছে একটি স্বতন্ত্র জীবনের গল্প। বহু প্রাচীন থেকে এখানে সংরক্ষিত হচ্ছে পাহাড়ের চমকপ্রদ সাংস্কৃতিক ঐতিহ্য, যা শুধু সংগ্রহ নয় বরঞ্চ একটি জীবন্ত ইতিহাসের সাক্ষী। এখানে ঘুরতে ঘুরতে ভেবে দেখুন বহু বছর ধরে পাহাড়ের মানুষেরা কিভাবে প্রকৃতির সঙ্গে মিশে জীবন গড়েছে, কিভাবে নিজেদের শিল্প অনুকরণ করেছে সময়ের সাথে সাথে। পাহাড় বেয়ে জাদুঘর দেখতে দেখতে আমরা চলে আসি একদম পাহাড়ের চূড়ায়, বরকলের জুমজুই ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে দেখুন নিচে বিস্তৃত কাপ্তাই হ্রদ, সবুজ পাহাড় আর দূরের আকাশ। বরকলের এই ভিউ পয়েন্ট থেকে সবাই পায় এক অনন্য প্রশান্তি, মনে হয় পৃথিবীর যাবতীয় শব্দই থেমে গেছে। বিকেলটা শুরু হয়েছিল বরকল থেকে। কাপ্তাই হ্রদের নীরব পাড়ে দাঁড়িয়ে থাকা ঘাট থেকে আমরা আমাদের নৌকায় উঠে যাই। চারপাশে পাহাড় আর সবুজে মোড়ানো পথ। নৌকা ছুটে চলে হ্রদের মাঝ বরাবর, আর হাওয়ার ছোঁয়া যেন একরাশ প্রশান্তি হয়ে গায়ে লাগে। মাঝে মাঝে ছোট ছোট দ্বীপ দেখা যায়, নির্জন নিঃশব্দ, যেন এক একটা হারিয়ে যাওয়া গল্প। মনে হচ্ছিল আমরা যেন যাচ্ছি সময়ের বাইরে। হঠাৎই দূরে দেখতে পাই শুভলং ঝর্ণা। এই যাত্রাটা ছিল শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং প্রতিটি মুহূর্ত প্রকৃতিকে ছুঁয়ে দেখার আনন্দ। রাঙামাটির শুভলং ঝর্ণা, তো ব্রিজটাতে করে আমরা যাব। অবশেষে আমরা চলে আসি শুভলং ঝর্ণায়।
এই ব্রিজটাতে দাঁড়িয়েই দেখতে হয় সুবলং ঝর্ণা। যখন প্রচুর পানি থাকে তখন এই ব্রিজের নিচ দিয়ে প্রচুর প্রাণীর একটি প্রেসার থাকে। আর এইখানকার ভিউ, হোয়াট এ ভিউ! মানে বিকেলের রোদটা পড়ছে পাহাড়ের গায়ে, খুবই সুন্দর একটা ভিউ। বাট প্রবলেম একটাই, সেটা হচ্ছে যা এখন ঝর্ণায় পানি নেই যেহেতু শীতকাল। এটাই ছিল আমাদের লাস্ট গন্তব্য আজকের ট্রিপের। এর পরবর্তীতে আমরা সন্ধ্যার দিকে চলে যাই আমাদের রিসর্টে নাইট স্টে করে আমরা সকালবেলা রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। তবে সোজা পথে নয়, একটু উল্টো পথে। আমরা প্রথমে যাই কাপ্তাই, কারণ আমরা এই পাহাড়ি রাস্তা, এই লেক, এই ভিউ এগুলোকে আরেকটু এনজয় করতে চাচ্ছিলাম। ব্লগটি আর বেশি বড় করব না, আজকের মতো এ পর্যন্তই। আমাদের বান্দরবান রাঙামাটি সিরিজের ব্লগগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, এখানেই আমরা প্লেলিস্টে ইনক্লুড করে দিচ্ছি। আর পরবর্তী ব্লগ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, সাথেই থাকবেন, স্টে টিউনড।